যে কথার কথা নয়, দেশ টিভির ঈদ বিশেষ আয়োজনে সবাইকে শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা এই অনুষ্ঠানে মন্ত্রী, রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং কৃতি ব্যক্তিত্বদের জীবনের সফলতা, ব্যর্থতা এবং ঈদ আড্ডা নিয়ে গল্প করে থাকি। আজকে আমাদের অতিথি এমন একজন মানুষ যিনি একাধারে রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং সফল একজন মানুষ, সর্বোপরি একজন পরিচ্ছন্ন মানুষ। আমাদের সঙ্গে আছেন জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। ঈদ মোবারক। ঈদ মোবারক। এবং আমাদের সঙ্গে আছেন মিল্লাত ভাবি, সাবিরা সুরায়া ভাবি, আপনাকেও ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন সবাই? আছি, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন কাটে আসলে ছোটবেলার ঈদ আর এখনকার রাজনীতিবিদ, একজন ব্যবসায়ী, এই বয়সের ঈদ কেমন, পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা আছে, অনেক পার্থক্য। আপনার ছোটবেলার ঈদ যেমন ধরেন একটা নতুন কাপড়ের জন্য আমরা ব্যস্ত থাকতাম। আমার বাবা মা কখন নতুন কাপড় কিনে দেবে, সেই নতুন কাপড় পরে আমরা ঈদ নামাজ পড়তে যাব। এই ঈদের 2 দিন আগে থেকে চা দুটা থেকে আরম্ভ করে যেরকম একটা মানে মনের মধ্যে আনন্দ থাকতো ছোটবেলায়, সেটার থেকে অনেক এখন ডিফার করে। এখন যেমন ধরেন কখন আমরা কতগুলো লোক আসবে, এই মুহূর্তে আপনাদের ঈদের দিন কাদের সঙ্গে কতগুলো লোকের সঙ্গে মোলাকাত করতে হবে, কখন আমরা ঈদের মাঠে যাব, ঈদের মাঠে অনেক লোক, হাজার হাজার লোকজন সঙ্গে আমরা মোলাকাত করব। বাসায় ব্যস্ততা, যেহেতু আমি একজন সংসদ সদস্য ছিলাম এবং আমার এলাকার মানুষজন উচ্ছ্বাস নিয়ে তারা আমার সঙ্গে এসে ঈদ মুবারক করার জন্য ব্যস্ত থাকেন, তাতে করে আনন্দ লাগে। আমিও বিনিময় করি আমার ঈদ মুবারক, আমাদের ভালোবাসা বিনিময় করি তাদের সঙ্গে। তার মনে হয় যে একটা অন্যরকম ঈদ, আগের ছোটোবেলার ঈদ নয়। এই ঈদের ছোটোবেলার ঈদটা যেমন শুধু থাকতো আনন্দ আর ভাবনা চিন্তা থাকতো না, এখন এই আনন্দের সঙ্গে অনেক চিন্তা ভাবনা থাকে যে কোন মানুষের অবস্থা কি, কাকে কি করতে হবে, এই ঈদে কী করা উচিত ছিল, এই সার্বিকভাবে দেশ নিয়েও চিন্তা করতে হয়। জি, আমি একটু ভাবির কাছে যেতে চাই। সাবিরা ভাবি, আপনাকে ঈদ মোবারক। ঈদ মোবারক। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে আসলে পার্থক্যটা কি? অনেক পার্থক্য। ছোটবেলার ঈদের মানে আনন্দটাই আলাদা, বাবা মার সাথে ঈদ করা এবং নতুন কাপড়ের জন্য আমরা মানে ব্যস্ত থাকতাম, কখন আমাদেরকে ঈদের কাপড় কিনে দেবে, আমরা ওই কাপড় পরবো, ঈদের দিন রেডি হব, ঘুরবো, আত্মীয় স্বজনের বাড়িতে যাব। আর বিয়ের পরে পলিটিক্যাল ফ্যামিলিতে আসার পরে তখনকার ঈদটা অন্যরকম, সবাইকে নিয়ে ঈদের আনন্দ, বাড়িতে যাওয়া, সবাই আসবে, দেখা সাক্ষাৎ হবে, ঈদের খানা পানা হবে, এই আর কি। পরিবারে কিভাবে আনন্দ ভাগাভাগি করেন? আপনার, আমি দেখেছি যে আপনার ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে। হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই তাদেরকে নিয়ে খুব ভালো কাটে, একসাথে আছি, সুন্দর কাটে। ঈদ আনন্দ সুন্দর হচ্ছে, বাচ্চারা আসছে, দাদি কি করবে, তুমি কি কিনবে, তুমি কি কিনেছো, মানে ঘোরাফেরা হয় বা সেই সময় ঘোরাফেরা হয়। হ্যাঁ, সে সময় পাওয়া হয়, মেয়ের বাসায় যাই, ছেলেরা বের হয়, বউ বের হয়, আত্মীয় স্বজন আসে, সবার সাথে একসাথে খানা পিনা হয়, রাতে ডিনার, দুপুরে লাঞ্চ, সুন্দর কাটে। আমি একটু মিলাদ ভাইয়ের কাছে যেতে চাই। আপনি একজন রাজনীতিবিদ এবং একজন সফল ব্যবসায়ীও। আমরা যতটুকু জানি যে আপনি একজন পরিচ্ছন্ন মানুষ, কোন পরিচয়টাকে আগে রাখবেন, রাজনীতিবিদ না ব্যবসায়ী? দেখেন, এটা বলা মুশকিল এখন। আমার তো ছাত্র জীবন থেকে রাজনীতি ছিল, তারপরে ব্যবসায় পদার্পণ করেছিলাম। পড়াশোনা শেষে আমার যে জামালপুরের কিংবদন্তি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা ছিলেন, তার নাম সালাম তালুকদার, তিনি আমাকে রাজনীতিতে নিয়ে আসেন। তিনি যখন রাজনীতির ইউনিভার্সিটিতে কোনো প্রোগ্রামে যেতেন অথবা অন্য ডিস্ট্রিক্টে কোনো প্রোগ্রামে যেতেন, তখন আমাকে সাথে নিতেন যে তুমি চলো। আমাদের সঙ্গে খুব ক্লোজ রিলেশন তাদের ফ্যামিলির, সেই জন্য আমাকে সাথে নেওয়ার প্রেক্ষিতে আমি আস্তে আস্তে রাজনীতিতে প্রবেশ করি। এবং সেটা 91-তে আমাদের সরকার গঠন করলো। তারপরে তো তিনি দলের মহাসচিবের অনেক দায়িত্ব এবং অনেক কিছু করার, অনেক মানুষের কাজ করে দেওয়ার, দেশের জন্য কাজ করা। তার সঙ্গে থেকে থেকে সে যেখানে যেত আমরা যেতে আনন্দ পেতাম। এবং আমাদের সঙ্গে ছাত্রদল, তারপরে তখন ছাত্রদল গঠন হয়েছে, ছাত্রদল, যুবদল, তারপরে অন্যান্য বিএনপির নেতৃবৃন্দরা তখন আমাকে দিয়ে ইম্পর্টেন্স দিত অনেক। মানে এমন একটা বিষয় যে আমাকে কিছু বললে হয়তো আমি মহাসচিবকে বলবো, তখন তার সেই কাজটি হবে। সেই কারণে সেই ইন্টারেস্টটা গ্রো করলো মনের মধ্যে আর কি, যে নেতৃত্ব দেওয়ার। এই থেকে আস্তে 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 নেতৃত্ব দেওয়া। শেষ পর্যন্ত 96-এ আমি আমার এলাকা থেকে, আমি খুব ইয়াং তখন আমাকে নমিনেট করা হলো ওই থেকে, আমার এলাকা থেকে ম্যাডাম নমিনেট করলেন। তিনি আবার 96-এর পরবর্তী ইলেকশনে ইনি তার বন্ধু
ব্যারিস্টার সালাম তালুকদারের বন্ধু ব্যারিস্টার মানুল হককে নিয়ে নমিনেশন দেওয়ার জন্য আমাকে বললেন, তুমি এখন করো না, এবার ছেড়ে দাও, তোমার বয়স আছে, তুমি পরে করো। আমি যেহেতু কথা দিয়েছি তাকে, তার ইলেকশনটা করে দাও। তো তার ইলেকশনটা আমি করে দিলাম। তো যাই হোক, এইভাবেই রাজনীতিতে প্রবেশ, এবং এই প্রবেশের সঙ্গে সঙ্গে যেহেতু সালাম তালুকদারের সঙ্গে আমার সখ্যতা, সেই সুবাদে আমাকে এক সময় সিলেক্ট করা হলো বিদেশে। যখন শেখ হাসিনার সরকার 96 থেকে 2001 পর্যন্ত আপনার ক্ষমতায় থাকলেন, তখন তিনি পিস কনফারেন্সে গেলেন একটা ভাষণ দেওয়ার জন্য। সেটাকে প্রোটেক্ট করার জন্য, প্রোটেকশন আমাদের সালাউদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে একটা টিম গঠন করলো। সেই টিমে আমাকে ঢুকিয়ে দিল সালাম তালুকদার সাহেব, এবং সেই টিমে আমরা গেলাম। আর একটু আনন্দ পেলাম, বিদেশ ভ্রমণ, রাজনীতিবিদ হিসাবে, ইয়াং রাজনীতিবিদ। তো সেই তার আগেও যখন 91 থেকে 96 পর্যন্ত ম্যাডাম প্রধানমন্ত্রী ছিলেন, তখন সর্বকনিষ্ঠ এন্টারাস হিসেবে আমি ব্যবসায়ী কোটায়, তখন আমাকে ইয়াংগেস্ট এন্টারাস হিসেবে জাপানে আমাকে নিয়ে গেলেন। তো এই সব মিলিয়ে রাজনীতির উপরে ইন্টারেস্টটা গ্রো করলো অনেক বেশি। রাজনীতি করলে মানুষের উপকার করা যায়, এটা আমি বুঝতে পারলাম। কোনটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ব্যবসায় নাকি রাজনীতিতে? ব্যবসার যদি সফলতা থাকে, সেখানে ধরেন অনেকগুলি পরিবারের ভার নিয়ে আপনি কাজ করতে পারেন। তাদের আমাদের ধরেন 3-4টা ছোটোখাটো ইন্ডাস্ট্রি আছে, আমাদের গ্রিন হাউস আছে, সেগুলির যে এমপ্লয়িরা আছে তাদের তো অনেকগুলি পরিবার, সেই পরিবারগুলির আপনি রক্ষণাবেক্ষণ করছেন, তাদের বেতন দিচ্ছেন, খাওয়াচ্ছেন। যদিও টাফ, মানে আর্ন করাটা টাফ, বিশেষ করে বিগত 17 বছর তো আপনারা জানেন যে একটা ফেসিস্ট সরকারের আমলে আমরা ছিলাম, তখন কোনো ব্যবসা বাণিজ্য করতে পারিনি। 2001 থেকে 2006 পর্যন্ত আমি এমপি ছিলাম। তারপরে তো 1/11 আসলে আপনারা জানেন ঘটনা, এবং 1/11-এর পর থেকে আমাদেরকে আর নির্বাচনও করতে দেওয়া হয়। কোনটা বেশি কঠিন, রাজনীতি না ব্যবসা? ব্যবসাটা কঠিন বলবো আমি এখন, কারণ রাজনীতির সঙ্গে এতই সম্পৃক্ত হয়েছি, এটাকে ইজি মনে হয় আর কি। মানে আমার মানুষকে হ্যান্ডেল করতে ইজি মনে হয়, কারণ মানুষের পালস এখন আমি বুঝতে পারি। মানে কারণ আমার যে রাজনৈতিক বয়স সেটা প্রায় 35-36 বছর, 36-7 ইয়ার্স। হিউজ টাইমে আমি হয়তো একটা মানুষের পদার্পণ দেখলেই বুঝতে পারি যে কি কারণে তিনি আসছেন, এই যে একটা অভিজ্ঞতা, এবং তার কি করণীয়, এবং এলাকায় কোন কাজটি করলে মানুষের লোক, ওই এলাকার লোকগুলি উৎফুল্ল হবে এবং আনন্দ পাবে তাদের কাজটি নিয়ে, সেগুলির জন্য আমার কাছে রাজনীতিতে এখন ভালোই লাগে। বরঞ্চ ব্যবসাটা এখন বোঝা মনে হয় আর কি। এই যে রাজনীতির অনেক কঠিন পথ, কারাবরণ বা নির্যাতন, এগুলোকে এখন আপনার কাছে খুব সহজ মনে হয়, মানে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে? হ্যাঁ, দীর্ঘদিনের অভিজ্ঞতা তাই মনে হয়। আমি মোট 3বার জেলে গিয়েছি, এবং সর্বশেষ জেল থেকে বেরিয়ে আমি কিন্তু এই স্বৈর শাসনের পতনটা নিজের চোখে দেখিনি। কারণ আমাদের জেলে ছিলেন, কারাগারে ছিলেন। 5 তারিখে উনি পলায়ন করেছেন, বিগত পতিত সরকার, শেখ হাসিনা সরকার। শেখ হাসিনা সহ তো অনেকেই চলে গেছেন। আমি 6 তারিখে বেরিয়েছি, আমি এবং আমাদের অনেক সিনিয়র নেতারা তখন জেলে ছিলাম। জেল থেকে বেরিয়ে একটা মুক্ত বাতাস মনে হলো যে আমরা, মানে সেই অভিজ্ঞতা একটু জানতে চাই। মানে আপনি যখন কারাগারে ছিলেন রাজনৈতিক কারণে, সেই সরকার আসলে পালিয়ে গেছে, এরপরে বের হয়ে আপনার আসলে সেই অনুভূতিটা কেমন ছিল? এটা অদ্ভুত, আপনার এটা বর্ণনা করা যাবে না। আপনার যখন 5 তারিখে আমরা শুনতে পারলাম, এবং ওখানে বাংলাদেশ টেলিভিশন ছিল, বাংলাদেশ টেলিভিশনে স্ক্রলে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে আমরা দেখলাম, তখন থেকে উৎফুল্ল। এবং পরের দিন যখন বের হলাম, হাজার হাজার লোকজন রিসিভ করতে আসছে, এবং দেশে মনে হয় যে গণতন্ত্র প্রস্ফুটিত হয়েছে, মৃত একটা গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে, নতুন প্রাণ পেয়েছে। এরকম মানুষের মধ্যে যে একটা আনন্দ, উচ্ছ্বাস, স্লোগান, মালা প্রদান, এবং সব মিলিয়ে এমন একটা আনন্দ, এই ঈদের চেয়েও বেশি আনন্দ পেয়েছি, এতে বলবো আমি। এর চেয়ে আমি খুব ভালোভাবে আপনাকে বর্ণনা করতে পারবো না সেই আবেগ, সেই উচ্ছ্বাস, সেই আনন্দ, সেই বুক ভরা নিঃশ্বাস না, গণতন্ত্রের মুক্তি, একটা দেশ, এরকম মনে হয়েছে আর কি। সেদিন কারাগারের ভেতরের পরিস্থিতি কেমন ছিল 5ই আগস্ট? 5ই আগস্টে আমরা খুবই টেন্সে ছিলাম সবাই। 5ই আগস্টে মনে হয়েছে যে আমরা শুনতে পাচ্ছি কেউ এসে কারারক্ষীরা খবর দিচ্ছে যে স্যার দেশের অবস্থা খুব খারাপ, আন্দোলন হচ্ছে, এরকম জনতা, ছাত্র, তারপর রাজনৈতিক দল সবাই নেমে গেছে,
মাঝে মাঝে এসে খবর দিচ্ছে। আমরা আবার চিন্তা করতাম যে শেখ হাসিনা কি যাবে, পলায়ন করবে? তার তো সর্বস্তরের লোকজন আছে। কখন খবর পেলেন যে পালিয়ে গেছে? আমরা খবর পেয়েছি 3:30টায় আপনার যখন সেনা প্রধান বক্তব্য দিলেন, তখন আমরা টেলিভিশনে সেই বক্তব্য দেখে বুঝলাম যে শেখ হাসিনা পালিয়ে গেছে। তখন আমরা সেখানে অনেক উচ্ছ্বাস করলাম, আনন্দ করলাম, সবাই মিলে একসঙ্গে, সব জেলখানার সবাই স্লোগান দিচ্ছে। সেই স্লোগান থামানোর জন্য আবার জেল সুপার আমাদেরকে রিকোয়েস্ট করলেন। আমরা কয়েকজন নেতা গিয়ে সেখানে, আমি ছিলাম, এনি চৌধুরী ছিল, সিনিয়রদের মধ্যে আমির খসরু সাহেব ছিলেন, আমাদের নজরুল ইসলাম খান ছিলেন, তারপরে এই অন্য দলের আমাদের আন্দালি পার্থ ছিল, এরকম টুকু ছিল, এরকম সবাই মিলে আমরা, মানে অনেকেই আমরা বেরিয়ে গেলাম সবাইকে শান্ত করার জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগারে। আমি একটু ভাবির অনুভূতি একটু জানতে চাই। 5ই আগস্টের আগে মানে মিলাদ ভাই তো জেলে ছিল, মানে আপনার অনুভূতিটা কেমন ছিল? কষ্টের ছিল ওই সময়টা, কিছু করার ছিল না, যেহেতু পলিটিক্স করে একটু সহ্য করতে হবে, তো এইভাবে চললো। তারপর যখন 5ই আগস্টে যখন শেখ হাসিনা পালিয়ে গেল, তো সব তো বেরিয়ে গেল, আমরাও বেরিয়ে গেলাম, আমি বেরোলাম, আমার ছেলেরা বেরোলো, তো সব বেরিয়ে আনন্দ করলাম। খুব ওই দিনটা খুব ভালো লেগেছিল। গত 17 বছরের কথাও যদি বলি, 17 বছরটা কষ্টকর, ওই কাটাটা খুবই কষ্টকর ছিল, কারণ অনেক যন্ত্রণার ভিতরে ছিলাম আমরা নিশ্চয়ই এই গল্পে আবারও ফিরবো। একটু বিরতি থেকে ফিরে এসে প্রিয় দর্শক, যে কথা রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ আয়োজনে নিচ্ছি একটি ছোট্ট বিরতি। ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। যে কথা রূপকথা নয় দেশ টিভির ঈদ বিশেষ আয়োজনে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছি রাজনীতিবিদ, সফল ব্যবসায়ী, একজন পরিচ্ছন্ন মানুষ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। আমরা আবারও যেতে চাই আপনার কাছে। রাজনীতিতে সফলতার গল্প শুনেছি, ব্যবসায়ী হিসেবে সফলতার গল্প একটু শুনতে চাই ছোট্ট করে। এটা একটা আপনার খুব সফল বলে আপনাকে মনে করছেন, আমি মনে করি না খুব সফলতা আমার এসেছে ব্যবসায়। যখন সফলতা আসার কথা, তখন তো আমি জনগণ নিয়ে ব্যস্ত। তারপরেও আমি চেষ্টা করেছি যে দেশের জন্য যে কাজে লাগে, দেশের পরিবেশ উন্নয়নে আমি অবদান রাখতে পারি, এই ধরনের ইন্ডাস্ট্রিগুলিতে আমি গেলাম। প্রথমে আপনার আমি এবং কনকর্ড, আপনার নাম শুনেছেন, দুইটা কোম্পানি যারা ইকো ফ্রেন্ডলি ব্রিক্স, এগুলি করার জন্য, আমাদের যে পরিবেশ নষ্ট হচ্ছে সেগুলিকে বন্ধ করার জন্য আমরা একটা প্ল্যান করলাম। এই প্ল্যানের মাধ্যমে আমরা প্রথম দুইটা ইন্ডাস্ট্রি করলাম, কনকর্ড এবং আমরা। এই যে টপসয়েল বাংলাদেশের পুড়ে যে ইট করা হয়, সেই ইটগুলি এভাবে না করে যদি কম্প্রেসড ব্রিক করা হয় আপনার অটোমেটিক, সেগুলিতে পরিবেশ দূষণ কম হবে। সেই দূষণের কম হওয়ার কারণে আমরা একটা করে 3-4টা ফ্যাক্টরি করলাম। সেগুলি মানুষ খুব অভ্যস্ত না ব্যবহার করে, যার জন্য সেই ব্যবসায় খুব ভালো একটা ফল আসলো না। তারপরে আমরা আস্তে আস্তে চিন্তা করলাম যে এই দেশের ফ্রেন্ডলি, ইকো ফ্রেন্ডলি কিছু কাজ করি। এটা করতে গিয়ে আমি একটা গ্রিন হাউস করলাম, যেটা বাংলাদেশে আমি প্রথম করেছি, যেখানে আপনার বিদেশ থেকে আমদানিকৃত চেরি টমেটো, তারপরে আপনার ক্যাপসিকাম, তারপরে অন্যান্য ফ্রুটস যেগুলি বাইরে থেকে আমদানি করা হতো, সেগুলি এখানেই তৈরি করা যায়। সেই গ্রিন হাউসটি করলাম যাতে করে বাংলাদেশে কিছু অবদান রাখা যায়, যে ইম্পোর্ট ভিত্তিক কোনো জিনিস না এনে আমাদের দেশে প্রস্তুত করে এগুলিকে বাজারজাত করা। আপনার হাত ধরেই শুরু বাংলাদেশে এটা শুরু হয়েছে। এবং আপনারা জানেন যে হল্যান্ডে আপনার বিভিন্ন ধরনের ফিশ কালচার করা হয়, এবং হাই ডেনসিটি ফিশ আমি কালচারে হাত দিলাম, এবং সেটা 20 টাইমস প্রোডাকশন বেশি হয়। একটা পুকুরে, আপনার নর্মাল পুকুরে যেরকম মাছ হয়, সেটা ওই মানে অক্সিজেন, তারপরে আপনার বিভিন্ন ধরনের খাবার, ওইটার পিএইচ মেনটেন করা, তার পানির লেভেলটা মেনটেন করা, এগুলো করে এটা মেশিন দিয়ে করা হয় এগুলি। এটা ওই টেকনোলজিটা আপনার হল্যান্ড থেকে এনে আমি এটা করলাম। এতে করে আপনার বেশ ভালো সাফল্য, এবং এই এগ্রিকালচার সেক্টরে আমার একটা অবদান খুবই মনে করি। আপনার জীবনে খুবই সুখের একটি স্মৃতি এবং দুঃখের একটি স্মৃতি আমাদের সঙ্গে যদি শেয়ার করেন। দুঃখের স্মৃতিটা হলো আমার, যদি আমি 1 নাম্বার ধরেন তাহলে বলতে হবে আমার মার মৃত্যুর দিন। মার মৃত্যু যা হলো অপারেশন করে আমাদের ঢাকায় ওনার একটা সিম্পল অপারেশন, সেটা ছিল হার্নিয়া অপারেশন।
হার্নিয়া অপারেশনের দিন আমার সঙ্গে আমি মা বাবা মার এক ছেলে, আমার কোনো বোনও নাই। আমি মা কিন্তু আমার সঙ্গেই থাকতেন। মাকে আমরা মাঝে মাঝে আমি বলতাম এক কথায় প্রকাশ, যে নারীর এক সন্তান তাকে বলা হয় কাকবন্ধা। আর মা চেতে যেতেন আর কি, হ্যাঁ আমি কাকবন্ধা, ঠিক আছে তুমি একাই থাকো, তোমাকে আল্লাহ 100 বছর হায়াত দেখ। আমাকে যদি 5টা ছেলে মেয়ে দিত আল্লাহ, 20 বছর করে হায়াত দিল তো 100 বছর দিত, তো তোমাকে যেতে আল্লাহ 100 বছর হায়াত দেয়, তুমি যদি মানুষের জন্য কাজ করতে পারো। হ্যাঁ, তো তিনিও কিন্তু রাজনৈতিকভাবে খুব সচেতন ছিলেন। দেশের এলাকার লোকজনের এই যে আমাদের পারিবারিক সম্পত্তি আছে, জমি জমা আছে, সেগুলোর থেকে যে ফসলাদি আসতো, সেগুলির টাকা পয়সা আসতো, সেগুলি কিন্তু আমরা কোনোদিনও ঢাকায় আমরা নিজেরা ব্যবহার করতাম না। এগুলি আম্মার হাতে আসতো, এগুলিকে বন্টন করতেন আমাদের দরিদ্র আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে বিলি করতেন প্রতি বছরই। আপনি তো পরিবারের একমাত্র সদস্য ছিলেন, রাজনীতিতে আসার ক্ষেত্রে কোনো বাধা ছিল? না, আমার তেমন কোনো বাধা ছিল না। আমি যে কথাটা বলতে চাইলাম আর কি, যে আমার দুঃখের দিনটা হলো সেদিন, যে আম্মা যখন অপারেশন থিয়েটারে ঢুকাচ্ছে, তখন আমি গালে একটু চুমু দিলাম, আমার মার চোখ দিয়ে টপ টপ করে একটু পানি পড়লো এবং তাকিয়ে থাকলো, কিছু বলল না আর কি। এবং আগেও তো অসুস্থ হয়েছে, অনেক কথা বলেছে, কিন্তু সেদিন কোনো কথা বলেনি। এবং তারপরে পরের দিন তিনি মৃত্যুবরণ করলেন, অপারেশনটা সাকসেসফুল হলো না। এটা হলো দুঃখের আর কি। সুখের আমি বলবো যে আমি যেহেতু রাজনীতিবিদ, অনেক সুখের কাহিনী আছে, কিন্তু ওই দিনটা আমার ভালো লেগেছিল যেদিন আমি সংসদ নির্বাচন করলাম। সারা রাত ভরে আপনার বিভিন্ন সেন্টার থেকে আমাদের ফলাফলগুলি আসছে, সব সেন্টারের ফলাফলগুলি আমি এগিয়ে আছি, আমার সঙ্গে আওয়ামী লীগ নির্বাচন করছে, একদম প্রাক্তন একজন নেতা, তার চেয়ে আমি অনেক ভোটে এগিয়ে। এরকম আবার আরেকটা আসছে, আবার এটাকে অ্যানাউন্স করা হচ্ছে ইউএন অফিস থেকে যে ভোট এত বেড়ে গেছে। 2টি উপজেলা থেকে হিসাব করে করে যখন এটা আসছে, তারপরে ফাইনাল রেজাল্টে যখন দেখলাম যে আমরা বিরাট ব্যবধানে আমি বিজয়ী হয়েছি এবং নিচে হাজার হাজার লোকজন আমার জন্য অপেক্ষা করছে, আমি উঠতে পারছি না। সারা রাত ভরে এই রেজাল্ট নিয়ে ভোরবেলায় যখন নামলাম, তখন মানুষের যে উচ্ছ্বাস, সেটার যে আনন্দ, সেই খুশি আমি রাখতে পারিনি, মালায় ভরে গেছে সমস্ত গলা। আমি শুধু গাড়ির উপরে দাঁড়িয়ে মাথা বের করে শুধু হাত নেড়ে নেড়ে বাসায় গেলাম। এত আনন্দ, সে আনন্দ প্রকাশ করার মতো নয়। জনগণকে নিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে এটা সবচেয়ে বেশি আনন্দ লেগেছে। আমি একটু ভাবির কাছে যাই। মিলাদ ভাবি, আসলে আপনার কাছে সবচেয়ে দুঃখের এবং সুখের স্মৃতি যদি আপনি শেয়ার করেন। দুঃখের স্মৃতি আমার বাবা মাকে হারানো, এটা একটা বড় কষ্টের। আর সুখের স্মৃতি আছি, ভালো আছি, হাজবেন্ড, ছেলে মেয়ে, নাতনিদের নিয়ে ভালো কেটে যাচ্ছে। রাজনীতিও কি আপনি একইভাবে পছন্দ করেন যেটি মিলাদ ভাই? হ্যাঁ, আমি করি, আমি সাপোর্ট দিয়েছি তাকে অনেক। আমি সাপোর্ট পেয়েছি, এটা সত্য কথা। যখন নির্বাচন করে বিভিন্ন এলাকায় আমাকে যেতে হয়েছে, ভোট চাইতে হয়েছে, অনেক বাড়ি বাড়ি গিয়েছি, ভোট চাইছি, ওটাও খুব ভালো লেগেছিল। তাছাড়াও ও কিন্তু ফুললি সাপোর্ট দিয়েছে। দেখুন আমাদের রাজনীতিবিদরা আমরা কিন্তু একটা সময় মতো মানুষের একটা ইয়ে থাকে যে আপনি ঘুমাবেন 10টায়, উঠবেন সকালবেলা, তারপরে দুপুরের ঠিক সময় খাবেন, এগুলি তো আমাদের মধ্যে নাই। এবং এই রাত্রে আসা, মানুষের সঙ্গে কথা বলা বা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাওয়া, এটার কোনো কমপ্লেন আমার আমি একটু আপনাদের দুজনের ব্যক্তিগত কিছু কোশ্চেন করি, যে আপনাদের দুজনের মধ্যে কিভাবে পরিচয় হলো, আজকে এত দূর আসা? হ্যাঁ, এটা আমার ভাইয়ের আমার ভাইয়ের ফ্রেন্ডের মাধ্যমে। ও বিয়ে করবে, মেয়ে খুঁজতেছিল, তখন আমার ভাইয়ের ফ্রেন্ড বললো, উনি আবার আমার ভাইয়ের ফ্রেন্ড, আমার ভাই এত ক্লোজ, আমাদের ছোট বোনের মতো আমাদেরকে দেখে, তখন উনি আমার কথা বললেন আর কি। ইনফ্যাক্ট ওর ভাই ছিল আমার ক্লাসমেট। তখন ওনারা আমাকে দেখতে মোটামুটি সুন্দরী ছিল, এখন ভালো না, এখন একটু বয়স হয়ে গেছে, এখন তো দাদি হয়ে গেছে। সুন্দরী ছিল, সবাই বলতো যে সবুজ ওর ভাইয়ের নাম। তো সবুজের বোনটা কিন্তু সুন্দর আর কি। হ্যাঁ, তো এটা তোমার সঙ্গে মানাবে ভালো, এরকম ভাবে আসলে আল্লাহর লেখা কলম ছিল, বিয়ে হয়ে গেছে। আমি ঠিক আছে দেখবো, আমি একটা ফটো নিলাম, আগে ফটো নিয়ে আমার মাকে দেখালাম, মা পছন্দ করলেন। আমাদের সেটেল ম্যারেজ কিন্তু। তারপরে মা দেখে বললো যে না ভালো, তারপরে তো দুই পরিবারের সঙ্গে কথাবার্তা হয়ে যথারীতি যেরকম আপনার আগের নিয়মের যেরকম বিয়ে হতো আর কি, সেটা সেইভাবেই হয়েছে। এখন তো অনেক জাঁকজমকপূর্ণ বিয়ে হয়, আমাদের সময় এরকম ছিল না। আমরা
হয়তো কিছু 100-150 লোক চলে আসলাম ওদের বাড়িতে, আমাকে নিয়ে আসলো, তারপরে সেখান থেকে খাওয়া দাওয়া করে বিয়ে পড়ানো হওয়ার পরে আবার সেটা আমরা বউ উঠাই নিয়ে দেশের বাড়িতে গিয়ে সেখানে হয়তো জনগণের সঙ্গে খাওয়া দাওয়া করা, সকলকে নিয়ে এরকম জাঁকজমকপূর্ণ অবস্থান তখন ছিল না। আপনি তো একজন পারিবারিকভাবে একজন সফল ব্যক্তি, আসলে আমরা যতটুকু শুনেছি। পরিবারকে কিভাবে রাজনীতির বাইরে সময় দেন, রাজনীতি, ব্যবসা এত কিছু সামলে? আমি কিন্তু 5 টাইমস আমি নামাজটা আমি বাদ দিইনি আজ পর্যন্ত, এবং প্রত্যেক ফজরের নামাজ আমি পড়ি। যত রাতই আসে না কেন, আধা ঘন্টাও যদি আমি শুই, তারপর আমি অ্যালার্ম দিয়ে রাখি, ফজরের নামাজটা পড়ে আবার শুই। এটা আমার অভ্যাস হয়ে গেছে। ওদের পরিবারকে সময় দেওয়ার জন্য ওদের অ্যাটলিস্ট বছরে 2 বার আমি বিদেশে নিয়ে যাই, এর সময় বের করে নিই। আমার যদি ব্যবসায়ী কোনো কাজ থাকে, এদেরকে সম্পৃক্ত করে সাথে নিয়ে আমি তাদেরকে নিয়ে যাই। আর আমার ছেলে মেয়ের বিয়ে হওয়ার পর তো ওরা তো ডেফিনেটলি ওদেরকে সময় দিতে হয়, ওদের যাওয়া, ওদের বাইরে নিয়ে যাওয়া, এগুলি আমি করি। এটা আমি ওদের জন্য টাইমটা স্প্লিট করে রাখি আর কি, যা 7 দিন 6 দিন আমি রাজনীতি করেছি, একদিন তোমাদের দেওয়া উচিত। ওদেরকে নিয়ে হয়তো কোথাও বেড়াতে গেলাম, খেতে গেলাম, বা কোনো রেস্টুরেন্টে গেলাম, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে গেলাম, এরকমভাবে আমি মোটামুটিভাবে সময়টা বের করা হয় যাতে সবাই সুন্দর থাকে, আমার প্রতি সন্তুষ্ট থাকে, সেটার জন্য আমি চেষ্টা করি। এবং আমরা শুনেছি যে আপনি মানে আপনার পুরো ফ্যামিলি একসাথেই আপনারা থাকেন, মানে সেই গল্পটা একটু জানতে চাই। আমার ছেলে দুটো লন্ডনে পড়াশোনা করেছে, একজন বারেট ল করলো, একজন বিজনেসে মাস্টার্স করেছে। তো ওরা আসার পরে আমি ওদেরকে বলেছি যে তোমাদেরকে এটা দেখতে হবে, কারণ এই ব্যবসার স্ট্রাকচার এটাকে বজায় রাখতে হলে আমি তো পারবো না, কারণ বিগত আমি বললাম যে সব 17 বছরে একটু ডেমোরালাইজড হয়ে গেছিলাম। তো তোমরা দেখো, তোমরা একটু ব্যবসা করো, ব্যবসা করতে পারো, বা রাজনীতিতে তোমরা না ঢুকে, কারণ রাজনীতির যে এই কণ্ঠকীর্ণ রাস্তা, এটা তোমরা পেরোতে পারবে কিনা আমার মানে সন্দেহ। তো ছোটটা আবার বারেট লো করেছে, যে সে আবার ইচ্ছুক খুব রাজনীতি করতে, সে আমার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে যায় রাজনীতি করতে। ঠিক ব্যবসাটা গুছিয়ে দেওয়া হয়েছে, এটা একটা পর্যায়ে এসেছে যাতে করে 5-6টা কোম্পানি একসঙ্গে গ্রুপ হয়েছে। এই গ্রুপ অফ কোম্পানিজের একজন মালিক হিসেবে আমি তাদেরকে ট্রেন্ড আপ করার চেষ্টা করেছি। এর মধ্যে দিয়েও আপনার বিভিন্ন ধরনের এক্সপার্টিসদের এমপ্লয়মেন্ট করা হয়েছে আমাদের গ্রুপে। তাদের মাধ্যমে তারা শিখছে ব্যবসা, এবং বিশেষ করে মানে বড় ছেলে মোটামুটিভাবে আয়ত্তে নিয়েছে কীভাবে ব্যবসাটা করতে হয়। আমি একটু ভাবির কাছে শুনতে চাই যে ভাবি, আপনার ছেলে মেয়েদের মধ্যে আপনি রাজনীতিতে উদ্বুদ্ধ করছেন? হ্যাঁ, আমি চাই একজন করুক বাবার পরে, সেটা আমার ছোট ছেলে করছে। বড় ছেলে ও বললো যে আমি বিজনেসই দেখি, ও করুক, ছোট ভাই দেখুক বাবার পলিটিক্সটা। তো ছোটজন আছে বাবার সাথে, বিভিন্ন জায়গায় যায় প্রোগ্রামে। আমি বলি ঠিক আছে করো, একজন থাকো অন্তত। আমারও ইচ্ছা যে একজন করুক। আপনার 2 ছেলে নিশ্চয়ই বাসায় আছে, আমরা একটু এবং জি হ্যাঁ আছে, বাসায় আছে, আমরা একটু তাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবো। হ্যাঁ, পরিচয় করে দেব। ফিরে এসে জি জি প্রিয় দর্শক, যে কথার উপকথা নয়, দেশ টিভির ঈদ বিশেষ এই আয়োজনে আমরা আবারও আড্ডা দিব, গল্প করব। আমাদের সঙ্গে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত এবং ভাবি এবং তার সকল পরিবারই। আমরা বিরতি থেকে ফিরে এসে আবারও ফিরবো, কোথাও যাবেন না। যে কথার উপকথা নয়, দেশ টিভির ঈদের বিশেষ এই আয়োজন আরও একবার স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং সাবেক সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, তার এবং তার পরিবার। আমরা একটু আবারও যেতে চাই, ঈদ মোবারক। এবং আমাদের সঙ্গে আপনার 2 ছেলে আমরা লক্ষ্য করেছি, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার শোভন এবং সৌরভ। জনাব সৌরভ, ঈদ কেমন কাটে আসলে এখনকার ঈদটা? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি দেশ টিভির সকল দর্শককে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। জি, আমার ঈদ আল্লাহর রহমতে বেশ ভালোই কাটে। আর আপনি যে কোয়েশ্চেনটা করলেন, ছোটোবেলার ঈদটা একরকম ছিল। ছোটোবেলায় আমরা তো ঈদে অনেক বেশি আনন্দ করতাম। ঈদের সময় ঈদের নতুন কাপড় কেনাকাটা, তারপরে ঈদে ছুটিতে যখন ছোট ছিলাম তখন তো স্কুল বন্ধ হয়ে যেত, ছুটি থাকতো, তো ঈদে ঘোরাফেরা হতো, অনেক আত্মীয় স্বজনের বাসায় যাওয়া হতো, বন্ধু বান্ধবের সাথে বের হতাম, খেলাধুলা। এখন কি অনেক দায়িত্ব বেড়ে গেছে এখন? আর এখনো আনন্দ আছে, বাট এখনের আমেজটা একটু ডিফারেন্ট, ছোটবেলার থেকে জায়গাটা একটু ভিন্ন। এখন যেহেতু পরিবার হয়েছে, আত্মীয় স্বজনও বেড়েছে,
তো এখনের ঈদে আগের মতনই, কিন্তু আগে তো খেলাধুলা হতো, আর এখন একটু দায়িত্ব আছে। আপনার সাথে আপনার মেয়ে রয়েছে, আমার মেয়ে আছে, জি। কি নাম ওর? ওর নাম সাফিরা। ঈদ মোবারক। জি, কেমন লাগছে, কেমন কাটছে ঈদ? আমাদের সঙ্গে ব্যারিস্টার শোভন আছেন। আপনার মেয়েও নাম কি একটু জানতে চাই আমরা। সামাইরা। কিসে পড়ো তুমি? কোন ও স্কুলে? আমার একই ক্লাসে, কেজি 1। আমরা একটু এই আড্ডা আমরা একটু ফিরতে চাই। জনাব এম রশিদুজ্জামান মিলাদ একজন সফল রাজনীতিবিদ এবং সফল ব্যবসায়ীও, কিন্তু রাজনীতিতে আসলে আপনার কোনো অপূর্ণতা বা আপনার জীবনের কোনো অপূর্ণতা আছে? আমি মনে করি রাজনীতিবিদ হিসেবে আমার যে দায় দায়িত্ব জনগণের প্রতি, সেগুলি এখনো শেষ হয়নি, এবং সেটা যতদিন শেষ না হবে ততদিন অপূর্ণতা থেকেই যাবে। আমি মনে করি যে আমার বিশেষ করে আমার এলাকার লোকজন যেভাবে বিশ্বাস করে আমাকে তারা নির্বাচিত করে দেশের সংসদে পাঠায়, তাদের দেশের কাজ করার জন্য, আইন প্রণয়ন করার জন্য, সেই জিনিসগুলি আমি সম্পূর্ণভাবে এখনো করতে পারিনি। আমার ধারণা যে যদি সময় পাই এবং আল্লাহ যদি রহমত করেন আমাকে, যদি আবার তিনি আল্লাহর রহমত যদি আমাকে নির্বাচিত করেন জনগণের সাহায্যে, জনগণের ভোটে, তাহলে আমি আমার এলাকা নিয়ে বেশ কিছু প্রকল্প আমি হাতে নিয়েছিলাম ওই সময়, সেগুলি কমপ্লিট করতে পারিনি। সেগুলি কমপ্লিট করতে পারলে, যেমন আমাদের একটা নদী বিদ্যুৎ এলাকা, যমুনা ব্রহ্মপুত্র দুই পাশেই আছে, এবং সেগুলির প্রত্যেক বছরই নদী ভাঙনে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায় এবং মানুষের বাড়িঘর থাকে না, চর এলাকা হয়ে যায়। সেগুলির একটা প্রোটেকশন দেওয়া, নদী প্রোটেকশন, তারপরে আপনার ওইখানে অনুন্নত এলাকা যেগুলি আছে সেই এলাকাগুলি উন্নত করা, যে চর এলাকাগুলি আছে সেগুলিকে ফ্রুটফুল এলাকায় পরিণত করা, মানুষের যারা এখানে অনেক দিন থেকে অবহেলিত তাদেরকে একটু উঠে আনা, এবং একটা জনবসতিপূর্ণ এলাকা যেগুলি আছে সেগুলিকে একটু বিস্তৃত করে তাদেরকে স্বাচ্ছন্দ্য দেওয়া। তারপরে আপনার ওই জায়গাগুলিতে আমার তো একদম লাস্ট বর্ডার ইন্ডিয়ার কাছে সঙ্গে লাগানো, সেখানে অনেক ছেলেপেলেরা আছে যারা পড়াশোনা করে, গ্র্যাজুয়েশন নেয়, তারপরে চাকরি বাকরি হয় না। এই দেশে তো আবার জানেন যে কোনো অভিভাবক না থাকলে চাকরি বাকরি পাওয়া মুশকিল। তো সেই ছেলেপেলেগুলির যারা শিক্ষিত ছেলেপেলে, বেকার ছেলেপেলে আছে, তাদেরকে চাকরি দেওয়া। আমাদের যে দুইটি উপজেলা রয়েছে, দেওয়ানগঞ্জ এবং বকশীগঞ্জ, সেই মানুষদের কাছে যাতে আমি সমাদৃত হই ভালোভাবে, সেটার পূর্ণতা পাওয়ার জন্য আমি অপেক্ষায় আছি। আপনার জীবনের শেষ দিনটা কি রাজনীতির মধ্য দিয়ে কাটাতে চান নাকি অন্য কোনো কিছুর মধ্যে দিয়ে? এটা আমি রাজনীতির মধ্যে থাকতে, আপনি তো জানেন যে কখন মানুষ চলে যাবে, কখন থাকবে, এটা তো আর আমরা বলতে পারি না। বা শেষ দিন পর্যন্ত আমি হয়তো মানুষের সেবা করেই যাব বলে আশা করি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি রাজনীতি থেকেই আমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে চাই। জি, আমি একটু ভাবির কাছে যেতে চাই। ভাবি, আপনার জীবনের যদি কোনো অপূর্ণতা থেকে থাকে, মিলাদ ভাই যেমন তার স্বপ্ন এলাকাকে উন্নত করা, অনেক স্বপ্ন এলাকার মানুষকে, স্বপ্নটাই আমার স্বপ্ন। আপনার জীবনের যে গল্প, সেখানে আসলে কোনটিকে, মানে রাজনীতি বা কোথায় দেখতে চান দেশ এবং রাজনীতি? দেখেন, আমাদের এটা তো, আমি তো একটা দলের রাজনীতি করি এবং দলের একটি আদর্শ রয়েছে, এবং জিয়া রহমানের নাম শুনেছেন আপনারা, এবং তিনি এই দেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। তার কিছু আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। জিয়ার আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রাম করেছিলাম, যে জিয়া আদর্শ বাস্তবায়ন পরিষদ। এটা 1986 এর দিকে হয়েছিল, নির্মিতের পরে পরে। তো তারপরেও এই আদর্শকে ধরে নিয়ে, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরে নেতৃত্ব দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার যে আদর্শগুলি, তার যে বক্তৃতাগুলি এখন আপনারা শোনেন, তিনি যে দফাগুলি দিয়েছেন এই দেশের মানুষের কল্যাণার্থে, 31 দফা দিয়েছেন, যে আস্তে আস্তে দেশকে সংস্কার করে প্রত্যেকটি মানুষ যাতে আর নিপীড়িত না হয়, নিগৃহীত না থাকে, এবং তারা যাতে একটা উন্নত দেশে বসবাস করছে এরকম একটা ভাইব পায়, সেই লক্ষ্যে কিন্তু তিনি কাজ করছেন। তো সেটাও আমার লক্ষ্য, দেশে তার নির্দেশে বা তার যে ইচ্ছা পূরণের, তার সঙ্গে অনেক কাজ করেছি আমি। 32 বছর কেটেছি তার সঙ্গে, প্রত্যেকটি প্রান্তিক পর্যায়ে ইউনিয়ন প্রতিনিধি সভাগুলি তার সঙ্গে করেছি। তার যে থিম, তার যে ধারণা, জিয়া রহমানের মতো
যে বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হবে, সমস্ত মুসলিম বিশ্বে বাংলাদেশ একটা দেশ, এটা যে উনি চিন্তা করেছিলেন সেই চিন্তাটা কিন্তু তারেক রহমান সাহেব করেন। সেই চিন্তার ধারাবাহিকতায় আমিও কিন্তু এরকম একটা চিন্তা নিয়ে আছি যে বাংলাদেশ কোন দিন মানুষ বলবে যে এই দেশ আর গরিব নয়, এই দেশের মানুষ আর হাত পেতে খায় না, এখানে সবাই স্বাবলম্বী এবং এখানে কোনো হিংসা বিদ্বেষ এরকম অহংকার কমে যাবে, মানুষের সচ্ছলতা আসলে এগুলি কমে যায়, সচ্ছল থাকবে সবাই, এই প্রত্যাশা তো আমরা আছি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভাবি যদি কিছু বলতে চান দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে আজকে ঈদের এই সময়। টিভি দর্শকদের শুভেচ্ছা জানাই, ঈদ মোবারক, সবাইকে অনেক শুভেচ্ছা ঈদের। ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার শোভন এবং সৌরভ, আপনারা যদি কিছু বলতে চান শেষ কথা। অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করার জন্য এই পবিত্র ঈদের দিনে, এবং আমি দেশ টিভির সকল দর্শককেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারা যারা দেখছেন আমাদের সকলকে। আমি শুধু এতটুকুই বলবো, দীর্ঘ সময় আপনি আমার বাবা মার কথা শুনেছেন, আমার ভাইয়াও কিছু বলেছে, আমি সকলকেই আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এবং আমরা সকলে এখন এই সময়টায় দেশে একটি সুন্দর বাংলাদেশের অপেক্ষায় আমরা সকলে কিন্তু আছি, সারা বাংলাদেশের মানুষ আছে, আমরা আছি, এবং আমরা আশাবাদী যে এই ঈদের পর থেকে শুরু করে সামনের প্রতিটি ঈদ আমরা আমেজপূর্ণভাবে একটি সুন্দর বাংলাদেশ সকলে উদযাপন করতে পারবো একই সাথে, এবং পরিবারকে নিয়ে সকলে একসাথে উদযাপন করতে পারবো। এর মধ্যে যে আনন্দ আছে সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতন না। তো আমি আবারও আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। জনাব সৌরভ, আপনি যদি কিছু বলতে চান শেষ কথা। ধন্যবাদ আপনাকে। আমি এই আশা রেখেই শেষ করতে চাই। প্রথমত আপনাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই, আপনার এই দেশ টিভির উদ্যোগে এই প্রোগ্রামটা যেটা এখন হচ্ছে, এটা একটু ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমরা সচরাচর যা দেখি পরিবার কেন্দ্রিক, এটা একটা ভালো উদ্যোগ আমি বলবো। লাস্টলি যেটা বলতে চাই যে আমি আশা রাখছি যে মানে বর্তমানে বাংলাদেশ তো একটা ফ্যাসিজম থেকে আমরা বের হয়ে এসেছি কিছুদিন আগে, ফ্যাসিস্ট সরকারের পতন হওয়ার পর এখন আমরা সবাই একটা সুন্দর বাংলাদেশ দেখার অপেক্ষায় আছি, এবং সেই লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, কিছু সংস্কার করে দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার জন্য, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তারা কাজ করছে। তো আমি আশাই রাখবো যে সামনের দিনগুলো, আমি যদিও একজন রাজনীতিবিদ নই, বাট আমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি আশা রাখি সামনে বাংলাদেশটি একটি স্থিতিশীল বাংলাদেশ হবে, একটি সুন্দর বাংলাদেশ হবে, সবার জন্য একটা মানে বৈষম্য বিরোধী একটি সুন্দর বাংলাদেশ হবে, এই আশা রেখেই আমি। অসংখ্য ধন্যবাদ দেশ টিভির পক্ষ থেকে, এবং ঈদ মোবারক। আমরা একদম শেষ কথা শুনতে চাই। আমাদের সঙ্গে আছেন সাবেক সংসদ সদস্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত। দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি শেষ কথা বলতে চান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আজকে আমাদের অনেক সময় দিলেন। দেশ টিভির সকল কলা কৌশলী এবং আপনারা যারা দেশ টিভিকে পরিচালনা করছেন এবং দেশ টিভির যারা দর্শক আছে তাদের সকলকে একযোগে আমি ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক সবার জন্য। বিশিষ্ট রাজনীতিবিদ জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এবং তার পরিবারের সঙ্গে আড্ডা দিয়ে আমার খুব ভালো লেগেছে। আপনাকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে কথার পক্ষ থেকে প্রিয় দর্শক, যে কথা রূপকথা নয়, দেশ টিভির ঈদের বিশেষ আয়োজন। এই অনুষ্ঠানে আমরা মূলত বিশিষ্ট রাজনীতিবিদ, মন্ত্রী এবং বরেণ্য ব্যক্তিবর্গের কৃতিত্ব নিয়ে এবং তাদের অজানা গল্প নিয়ে কথা বলে থাকি। আজ আমরা কথা বললাম বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক সংসদ সদস্য জনাব এম রশিদুজ্জামান মিল্লাত এবং তার পরিবারের সঙ্গে, এবং তাদের সফলতা, ব্যর্থতা, অজানা অনেক গল্প করলাম, আড্ডা দিলাম। আপনাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, আবারও দেখাবো অন্য কোনো বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।